মাত্র ১৪ বছরের এক নিষ্পাপ মেয়ের জীবনে নেমে আসে ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন। নিজের বাবার হাতেই সে বিক্রি হয়ে যায় সমাজের সবচেয়ে অন্ধকার জায়গায়, এক ভয়ঙ্কর পতিতালয়ে। কিন্তু এই গল্প কেবল একটা মেয়ের নয়, এটা হাজারো শিশুর কান্নার প্রতিধ্বনি, যারা আজও নিপীড়নের শিকার, সমাজের চোখে যারা শুধুই পণ্য। লাক্ষ্মী এমন একটি সিনেমা যা আমাদের কাঁদায়, নাড়া দেয় আর জাগিয়ে তোলে। এই গল্পে আমরা দেখি কিভাবে এক সাহসী কিশোরী অত্যাচার, লাঞ্ছনা আর নিপীড়নের বিপরীতে দাঁড়িয়ে লড়াই করে, শুধুমাত্র নিজের সম্মান রক্ষা করতে। সে শুধু নিজের জন্য নয়, হাজারো নিঃশব্দ কণ্ঠের হয়ে আওয়াজ তোলে, ন্যায়ের জন্য, মুক্তির জন্য। এই ভিডিওতে আমরা জানবো কিভাবে লাক্ষ্মীর সেই অসহনীয় যাত্রা ধীরে ধীরে সহনীয় বা পরিণত হয় প্রতিরোধের আগুনে। একটি সিনেমা কিভাবে হতে পারে সমাজ পরিবর্তনের হাতিয়ার, তা বোঝা যাবে আজকের এই বিশ্লেষণে। চলো তাহলে শুরু করা যাক লাক্ষ্মীর সাহস, লড়াই আর জয় করা সেই যন্ত্রণাময় পথ চলা। ১৪ বছরের এক বাচ্চা মেয়েটার হার না মানা লড়াই। এই গল্পটি শুরু হয় ১৪ বছরের একটি মেয়েকে নিয়ে, যার নাম ছিল লাক্ষ্মী। তাকে চিন্নে নামের একজন ছেলে কিছু মেয়েদের সাথে হায়দ্রাবাদে নিয়ে যাচ্ছে। যাবার পথে সকল মেয়েদেরকে একটি জায়গায় নামানো হয়। সেই সময় চিন্নার দাদা রেন্ডি সেখানে চলে আসে। রেন্ডি সেখানে সকল উপস্থিত মেয়েদের দেখে চিন্নার সাথে অনেক রাগারাগি করে। সে তাকে বলে সে লাক্ষ্মীকে কেন এখানে এনেছে। আসলে এখানে যতগুলো মেয়ে ছিল তার মধ্যে লাক্ষ্মীর বয়সই কম ছিল। এরপর রেন্ডি লাক্ষ্মীকে তার গাড়িতে উঠে বসতে বলে আর তাকে জানায় বাকি মেয়েদেরকে খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে। এই কথা শুনে লাক্ষ্মীর সাথে সাথে রেন্ডির গাড়ির ভেতরে উঠে পড়ে। এরপর লাক্ষ্মীকে রেন্ডিদের বাড়িতে নিয়ে আসে এবং সে আম্মাকে বলে লাক্ষ্মীর ভালো মতো দেখাশোনা করতে। এরপর থেকে লাক্ষ্মী সেখানে বড় হতে শুরু করে, আর সে সেখানে সবকিছু মানিয়ে গুছিয়ে নিয়েছিল এবং ধীরে ধীরে তার সবকিছু সেখানে ভালো লাগতে শুরু করে। এভাবে করে লাক্ষ্মী রেন্ডিকে জানায় যে সে এখানেই থাকতে চায়। লাক্ষ্মী আম্মার সাথে বাইরের যাবতীয় সব কাজকর্ম করে দেয়। এরপর থেকে আম্মা লাক্ষ্মীর অনেক খেয়াল রাখে। এরপর একজন ডাক্তার এসে লাক্ষ্মীকে কিসের যেন একটা ইনজেকশন দেয়। লাক্ষ্মী তাকে জিজ্ঞেস করে এটা কিসের ইনজেকশন। ডাক্তার বলে তুমি অনেক দুর্বল, এজন্য তোমাকে একটা এনার্জির ইনজেকশন দেওয়া হয়েছে। এরপর একদিন আম্মা লাক্ষ্মীর হাতে মেহেন্দি লাগাচ্ছিল, তখনই হঠাৎ করে রেন্ডি চলে আসে এবং লাক্ষ্মীকে টেনে একটি রুমে নিয়ে যায়। লাক্ষ্মী তার কাছে অনেক হাত জোর করে, কিন্তু তাও রেন্ডি তাকে জোর করে রেপ করে দেয়। এই কারণে লাক্ষ্মীর অনেক যন্ত্রণা হতে থাকে। এদিকে রেন্ডির কাজ যখন হয়ে গেছিল, তখন চেন্না লাক্ষ্মীকে নিতে আসে। লাক্ষ্মীকে বিদায় দেওয়ার সময় আম্মা তাকে বলে আমাকে ক্ষমা করে দিস মা। কিন্তু এখানে আমরা দেখতে পাই লাক্ষ্মী তার সাথে কোনো কথাই বলে না। এরপর চেন্না নামের লোকটা লাক্ষ্মীকে ধর্মবিলাস গার্লস হোস্টেলে নিয়ে যায়। এটা কিনা মূলত রেন্ডি পরিচালনা করত। আর এই গার্লস হোস্টেল শুধুই নামে ছিল, আসলে ভেতরে ভেতরে এটি ছিল মূলত একটি পতিতালয়। চিন্না সেখানে লাক্ষ্মীকে নিয়ে আসে এবং জ্যোতি নামের একজন মহিলাকে লাক্ষ্মীকে রেডি করতে বলে। এরপর জ্যোতি লাক্ষ্মীকে একটি রুমে নিয়ে যায়, আর সেই রুমে হর্ণা নামের একজন মেয়ে ঘুমিয়েছিল। আর সে তখন লাক্ষ্মীকেও সেখানে ঘুমিয়ে যেতে বলে, কারণ আজ রাত থেকে তাকেও জেগে থাকতে হবে। এরপর লাক্ষ্মীর যখন ঘুম ভেঙে যায়, সে দেখে স্বর্ণা রেডি হচ্ছে। এদিকে জ্যোতিও চলে যায় সেখানে আর লাক্ষ্মীকেও বলে রেডি হতে, কিন্তু লাক্ষ্মী তাকে বলে দেখছো না আমি খাচ্ছি। যখন জ্যোতি রেগে মেগে লাক্ষ্মীকে একটা থাপ্পড় মারে আর বলে এটা তোমার বাবার হোটেল না যে তুমি যাই বলবে তাই হবে, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাও। এরপর লাক্ষ্মী জ্যোতির ভয়ে রেডি হয়ে যায়, কিন্তু লাক্ষ্মী জানতো না যে সে তাকে কেন রেডি হতে বলেছিল। এই কথা জিজ্ঞাসা করলে জ্যোতি তাকে বলে পুরুষদের সাথে শোবার জন্যই তোমাকে রেডি হতে বলা হয়েছে। এবার লাক্ষ্মী ভয়ে বলে সে এমন কাজ করতে পারবে না। সে তাকে বলে আগের বার তার গোপনাঙ্গে অনেক ব্যথা হয়েছিল, সেই ব্যথা এখনো কমেনি। তখন জ্যোতি বলে একটা ক্রিমের কৌটা দিয়ে বলে এটা ব্যবহার করলে অনেক কষ্ট কম হবে। কিছুক্ষণ পর জ্যোতি একজন লোককে লাক্ষ্মীর ঘরে নিয়ে আসে। লাক্ষ্মী লোকটিকে দেখে ভয়ে দৌড়ে পালাতে চায়। তখন জ্যোতি লাক্ষ্মীকে বুঝায় তুমি যতই ভয় পাবে লোকটা ততই মজা পাবে। তুমি কি চাও যে লোকটা তোমাকে নিয়ে অনেক মজা পাক? লোকটি চলে গেলে স্বর্ণা লাক্ষ্মীকে বলে তুমি স্নান করে নাও। এরপর লাক্ষ্মী স্নান করতে গেলে দেখে তার আশেপাশে কেউই নেই, তাই সে এই সুযোগটাকেই কাজে লাগায়। সে সেখান থেকে পালিয়ে সোজা পুলিশ স্টেশনে চলে যায়। এরপর তার সাথে ঘটে যাওয়া সমস্ত কিছু পুলিশকে বলে, কিন্তু পুলিশ তার কোনো কথাই গুরুত্ব না দিয়ে তাকে চিন্নার হাতে তুলে দেয়। এরপর চিন্না তাকে নিয়ে আবার পতিতালয়ে ফিরে আসে। চিন্না বলে লাক্ষ্মীকে শাস্তি দেওয়ার জন্য এখানে যতগুলো পুরুষ আসে তার কাছে পাঠাও। এরপর জ্যোতি লাক্ষ্মীকে নিয়ে রুমে যায় এবং স্বর্ণাকে বলে সে যেন কোনোভাবেই ঘর থেকে পালাতে না পারে। এরপর স্বর্ণা তার জামা উঠিয়ে তাকে দেখায়। সে বলে এখান থেকে কেউ যদি পালাতে চায় তাহলে চিন্না তার উপর এভাবেই টর্চার করে। স্বর্ণা তাকে বলে তুমি এবার আর পালাবে না তো? লাক্ষ্মী বলে আমি আর পালাবো না। এরপর স্বর্ণা এবং লাক্ষ্মী রেডি হয়ে স্বর্ণা তাকে ড্রিঙ্কস দেয়। তাকে দুজনে বাহিরে আসলে স্বর্ণা তাকে শেখায় কিভাবে কাস্টমারদেরকে আনতে হয়। এরপর লাক্ষ্মীর কাছে একজন কাস্টমার আসে। সে দেখতে অনেক বয়স্ক ছিল। লোকটি চলে যাবার পর লাক্ষ্মীর কাছে আরো দুজন কাস্টমার আসে। এরপর তারা চলে গেলে লাক্ষ্মীর অনেক কান্না করতে থাকে। এভাবেই লাক্ষ্মীর দিন চলতে থাকে। এরপর দেখা যায় জ্যোতি তার মেয়ের সাথে দেখা করতে গিয়েছে। তার মেয়ের নাম ছিল আশা, আর সে ইঞ্জিনিয়ারিং এর ওপর পড়াশোনা করতে ছিল।
এরপর সেই হোস্টেলে উমা নামের একজন সোশ্যাল ওয়ার্কার আসে। মেয়েদের জন্য সে প্রয়োজনীয় সকল জিনিসপত্র নিয়ে আসে। লাক্ষ্মীকে অনেক দেখে সে একটি চকলেট উপহার দেয় এবং তার সাথে বন্ধুত্ব করে নেয়। এদিকে লাক্ষ্মী সবার সাথে মিলেমিশে সেখানেই থাকতে শুরু করে, আর সে মনে করে এই জায়গাটিতে তার বাসস্থান হিসেবে মেনে নেয়। আর এভাবেই তাদের সবার দিন হাসি খুশি ভাবে চলতে থাকে। এরপর একদিন চিন্না পতিতালয়ে আসে এবং লাক্ষ্মী, স্বর্ণা আরেকটি মেয়েকে নিয়ে একটি গাড়িতে নিয়ে আসে। সেখানে তাদের কাজ ছিল মূলত একজন বৃদ্ধ লোককে খুশি করতে হবে। এরপর চিন্নার একটা কল আসলে সে দূরে গিয়ে ফোনে কথা বলতে থাকে, আর এই সুযোগে লাক্ষ্মী ওয়াশরুমে যাবার বাহানা দেখিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। এরপর চিন্না ফিরে এসে লাক্ষ্মীকে কোথাও দেয় না এবং তাদেরকে জিজ্ঞেস করে লাক্ষ্মী কোথায়। মেয়েগুলো তাদেরকে বলে লাক্ষ্মী তো একটু আগেই ওয়াশরুমে গিয়েছে, কিন্তু চিন্না বুঝে যায় যে সে পালিয়েছে। এরপর চিন্না একটি অস্ত্র নিয়ে লাক্ষ্মীর পেছনে পেছনে দৌড়াতে শুরু করে। এক পর্যায়ে সে লাক্ষ্মীকে ধরে ফেলে, আর সেই অস্ত্রে থাকা লোহাগুলো লাক্ষ্মীর পায়ে বসিয়ে দেয়। এরপর তারা আবারও লাক্ষ্মীকে নিয়ে পতিতালয়ে ফিরে আসে, আর তার ক্ষতস্থানে ইনফেকশন হয়ে যায়। জ্যোতি চিন্নাকে বলে ডাক্তার ডাকতে, কিন্তু চিন্না তাকে কোনো মতেই রাজি হয় না। আর আর লাক্ষ্মীর এতটা খারাপ অবস্থাতেও চিন্না তাকে দিয়ে খারাপ কাজ করাতে বলে। এরপর চিন্না সেখান থেকে চলে যায়। এরপর লাক্ষ্মীর কাছে কাস্টমার আসলে জ্যোতি তাদেরকে অনেক বুঝিয়ে সুঝিয়ে অন্য মেয়েদের কাছে পাঠিয়ে দেয়, কিন্তু একজন লোক এসে বলে আমার একদম অল্প বয়সী একজন মেয়েকে চাই। যদি একটা মেয়েকে দেখায়, একটি বলে আমি আরো একটু অল্প বয়সে মেয়ে যাচ্ছিলাম। এর মধ্যে চিন্না সেখানে আবারও চলে আসে এবং সেই লোকটিকে লাক্ষ্মীর রুমে নিয়ে যায়। পরের দিন রেন্ডির জন্মদিন ছিল, তাই সে পতিতালয়ে এসে সবার সাথে এটা পালন করে, আর সে সকল মেয়েদেরকে কিছু না কিছু উপহার দেয়। এরপর রেন্ডি লাক্ষ্মীকে কোথাও দেখতে না পেয়ে তার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে জ্যোতিওতি তাকে তার রুমে নিয়ে আসে এবং তার পায়ের ক্ষতস্থানগুলো দেখায়। এটা দেখে তো রেন্ডি অনেক রেগে যায় এবং সে চিন্নাকে অনেক মারধর করতে থাকে। ঠিক এর মধ্যে উমা এবং আগের রাতে কাস্টমার সেজে আসা সেই লোকটি তাদের সাথে একজন পুলিশ অফিসার নিয়ে আসে। এবার পুলিশ অফিসার তাকে বলে এখানে আপনি মেয়েদেরকে আশ্রয় দেবার নাম করে তাদের নিয়ে নোংরা কাজ করান, আপনার নামে থানায় কমপ্লেইন করা হয়েছে। রেন্ডি বলে এসব সবকিছু মিথ্যে, আপনি এখানে কোথাও এমন কিছু পাবেন না। তখনই গত রাতে কাস্টমার সেজে আসার লোকটা জানায় কালকে সে রুমে ক্যামেরা রেখে গিয়েছিল। চিন্নে তখন রেন্ডিকে বলে ওই লোকটি কি কালকে কাস্টমার হিসেবে এসেছিল। এরপর পুলিশরা রেন্ডির সাথে যত লোক ছিল তাদেরকে ধরে থানায় নিয়ে আসে। এরপর ওই লোকটা লাক্ষ্মীর রুমে যে ক্যামেরা রাখা ছিল সেটিকে নিয়ে যায়, আর সেই সাথে সে জ্যোতিকেও ধন্যবাদ জানায়, কারণ এই ব্যাপারটা সম্পূর্ণ জ্যোতিও জানতো। এরপর জ্যোতি লাক্ষ্মীর কাছে আসে এবং সে উঠে বসে। সে মনে করে হয়তো বা আবারও কোনো কাস্টমার এসেছে, তাই সে তার জামা কাপড় খুলতে গেলে জ্যোতি তাকে থামিয়ে বলে এখন থেকে এসব আর আমাদেরকে করতে হবে না। এরপর জ্যোতি লাক্ষ্মী এবং সকল মেয়েরা মোহনের বাড়িতে আসে, কারণ সে একটা এনজিও চালাতো, আর এখানে সে সকল অসহায় মেয়েদেরকে সাহায্য করত। এরপরে ধীরে ধীরে স্বর্ণা এবং জ্যোতি লাক্ষ্মীর সেবা করে, তাকে সুস্থ করে তোলে। তারপর একদিন লাক্ষ্মী মোহনকে দেখে ভয় পায়, আর সে জ্যোতিকে বলে ওই লোকটা তো একদিন আমার রুমে এসেছিল। তখন জ্যোতি তাকে বোঝায় ওই লোকটা তো আমাদেরকে ওই নরক থেকে বাঁচিয়ে এখানে আশ্রয় দিয়েছে। এদিকে চিন্নার রেন্ডি জেল থেকে ছাড়া পায়, তারা আবারও নতুন করে দুজনে পতিতালয় চালু করে। এদিকে জ্যোতি আবারও পতিতালয়ে ফিরে গেলে চিন্না তাকে রাখতে চায় না। জ্যোতি বলে ওই পতিতালয়টি আবার চালাতে গেলে আমাদের একে অন্যের প্রয়োজনে পড়বে। চিন্না জ্যোতিকে তীরে মারতে আসে। কিছুদিন পর মোহনের আশ্রয় থেকে প্রত্যেকটা মেয়ে আবার পতিতালয়ে ফিরে আসে, শুধুমাত্র স্বর্ণা আর লাক্ষ্মী সেখানে থেকে যায়। এদিকে স্বর্ণাও পতিতালয়ে যেতে চায়। লাক্ষ্মী তার কাছে এই কারণটা জানতে চাইলে স্বর্ণা তাকে বলে আমি তো এই কাজটাই ভালো পারি। সে লাক্ষ্মীকে আরো বলে চুরি বানিয়ে একটা ভিখারিদের মতো এখানে থাকতে পারবো না, আর চুরির বিক্রি করা ছাড়া তো আমি আর কোনো কাজই পারি না। মোহন এসে লাক্ষ্মীকে বলে সবাই তো একে একে চলে গেল, তুমি আবার কি করতে চাও। লাক্ষ্মী বলে ওরা অনেক খারাপ মানুষ, আমি ওদেরকে শাস্তি দিতে চাই। তখন মোহন তাকে বলে তাহলে তো তোমাকে কোর্টে যেতে হবে। লাক্ষ্মী বলে আমি দরকার হলে তাই করব, প্রয়োজন হলে আমি কোর্টেই যাব, তাও এদেরকে আমি শাস্তি দিয়েই ছাড়বো। এরপর মোহন উমা এবং তার বন্ধু অবিনাশ নামের একজন উকিলের কাছে লাক্ষ্মীকে নিয়ে যায়। এরপর অবিনাশ তাদেরকে জিজ্ঞেস করে রেন্ডি এর আগে কতবার বেঁচে গিয়েছিল। মোহন তাকে বলে 4বার। এটা শুনে অবিনাশ বলে তাহলে তোমরা আমাকে ছেড়ে দাও, কারণ এই কেসটা লড়ে আমাদের কোনো লাভ নেই, কারণ আমি কোনো বাচ্চা মেয়ের উপর ভরসা করে এই কেস নিতে পারি না। আমি অনেক কষ্ট করে সব প্রমাণ জোগাড় করলে এই মেয়েটি শেষ পর্যন্ত এই মামলা থেকে সরে যাবে। আর ঠিক তখনই লাক্ষ্মী তাকে ভরসা দিয়ে বলে আপনি এগিয়ে যান, আমি শেষ পর্যন্ত লড়ে যাব। আর অবিনাশ লাক্ষ্মীর এই কথা শুনে কেসটি লড়ার জন্য রাজি হয়ে যায়। প্রথম যেদিন লাক্ষ্মী কোর্টে আসে তখন চিন্না তাকে অনেক ভয় দেখানোর চেষ্টা করে। লাক্ষ্মীকে কোর্টে তোলা হলে অবিনাশ তার কাছে পরিচয় জানতে চায় এবং ধর্মবিলাস সম্পর্কে সবকিছুই জানতে চায়। এখানে লাক্ষ্মী বলে ধর্মবিলাস আসলে একটা পতিতালয়, সেখানে মেয়েদেরকে আশ্রয় দেওয়ার নাম করে তাদের নিয়ে নোংরা ব্যবসা করানো হয়। এরপর রেন্ডির উকিল তাকে জিজ্ঞেস করে তোমাকে নিয়ে সেখানে কি কি করা হয়েছিল। রেন্ডির উকিলের জবাব লাক্ষ্মী বলে চিন্না আমাকে সেখানে নিয়ে গিয়ে বিভিন্ন লোকের সাথে নোংরা কাজ করাতে বাধ্য করতো। উকিল বলে তুমি এই বয়সে এই ব্যাপারে কি বুঝো। যাই হোক তুমি রেন্ডির বাসায় কি করছিলে। লাক্ষ্মী বলে আমি তার বাসায় 3 সপ্তাহের মতো ছিলাম। যে প্রথম প্রথম আমার দিকে ভালোভাবেই খেয়াল রেখেছিল, কিন্তু একদিন সুযোগে বুঝে কোত্থেকে এসে যেন সে আমাকে জোর করে রেপ করে দেয়। তখন রেন্ডির উকিল আরো বলে যে
তোমার এত খেয়াল রেখেছিল, সে কিভাবে তোমার সাথে এই জঘন্য কাজটি করলো? এই লোকটি তাকে বলে, তুমি রেপ সম্পর্কে কি বোঝো এবং রেপ কাকে বলে তুমি কি তা জানো? তখন লাক্ষ্মী বলে, এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, কিন্তু আমার সাথে এই জঘন্য কাজটি বারবার করা হয়েছে। এরপর রেন্ডি উকিল বিচারকের সাথে বলে, ধর্মবিলাস একটি মেয়েদের আশ্রয়স্থান। এখানে পালিয়ে যাওয়া এবং অসহায় মেয়েদেরকে আশ্রয় দেওয়া হয়। এটা মূলত একটি চ্যারিটি বা সংস্থার মাধ্যমে চালানো হয়। সুতরাং রেন্ডির মতো ভালো মানুষের তার এমন কাজের সাথে তার ওপর অযথা দোষারোপ করা হচ্ছে। কে অবিনাশের কাছে কোনো প্রমাণ না থাকায় সে কোনো উত্তর দিতে পারে না। প্রথম শুনানির শেষে আদালতের নিচে রেন্ডি সাংবাদিককে বলে, আমার নামে মিথ্যা দোষারোপ করা হচ্ছে। অন্যদিকে চিন্না মোহনকে শাসাতে থাকে, কিন্তু মোহন তাকে বলে, তুই এবার ফেঁসে গেছিস। পরের দিন আদালতের কার্যক্রম আবারও শুরু হয়। একটি ভিডিওতে দেখানো হয় মোহনের থেকে চিন্না টাকা নিচ্ছিল এবং মোহন বলে, ওই দিন আমি কাস্টমার সেজে ওখানে গিয়েছিলাম আর আমি আমার হাইট পেনের মাধ্যমে এত কিছু রেকর্ড করতে পেরেছিলাম। কিন্তু ভিডিওতে শুধুমাত্র চেন্নাকেই দেখানো হচ্ছিল। চেন্নার মেয়েদেরকে কাজে পাঠানোর আগে তাদের কাছ থেকে অ্যাডভান্স নেওয়ার ভিডিও হয়তো এটা। দ্বিতীয় শুনানিটাও এভাবে চলে যায়। এখন মোহন এবং অবিনাশ বলে, দিনকে দিন আমাদের কেসটা অনেক দুর্বল হয়ে যাচ্ছে, আমাদেরকে সেই ভিডিওটা দেখাতে হবে, যেটা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। এই সময় লাক্ষ্মী বলে, আমরা তো কোর্টে একটা ভিডিও দেখিয়েছি। মোহন বলে, এই ভিডিওটা সেই ভিডিও নয়, এই ভিডিওটি হলো ধর্মবিলাসে তোমার সাথে কি কি করা হয়েছিল সমস্ত কিছু রেকর্ড করা হয়েছে। কিন্তু এখানে লাক্ষ্মী এই কথা শুনে একটু অবাক হয়ে যায়, তাও সে ভিডিওটি কোর্টে চালানোর জন্য অনুমতি দিয়ে দেয়। কোর্টের কার্যক্রম শুরু হলে সেই ভিডিওটি দেখানো হয় আর সেখানে দেখা যায় লাক্ষ্মীর অসুস্থতার সময় তার রুমে 7 জন কাস্টমার পাঠানো হয়েছিল। এরপর অবিনাশ বলে, মহামান্য বিচারক, আপনি যা দেখেছেন এটা ছিল মূলত একটি পরিকল্পিত রেপ, আর এই সময়টায় লাক্ষ্মী খুবই অসুস্থ ছিল। এরপর কোর্টের বিরতির সময় অবিনাশ লাক্ষ্মীকে বোঝাতে থাকে, সে বলে, এটা তোমার জন্য, এটা তোমার কাছে শেষ সুযোগ, তোমার সাথে ঘটে যাওয়া সবকিছু তুমি বলে দেবে। সে আরো বলে, শুরু থেকে শেষ পর্যন্ত কি কি হয়েছিল তুমি সবকিছুই বলে দেবে। এরপর পুনরায় কোর্টের কার্যক্রম আবারও শুরু হয়। লাক্ষ্মী জজকে বলে, আমার বাবা একজন কর্পোরেট মহিলার কাছে 300 টাকার বিনিময়ে আমাকে বিক্রি করে দেয়। সেই মহিলা আমাকে তার সাথে তার বাড়িতে নিয়ে যায়। এরপর রাধা পরিবর্তিতে লক্ষ্মীকে চিন্নার কাছে 500 টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। লাক্ষ্মী সেখান থেকে পালানোর চেষ্টা করলে চিন্না তাকে ধরে ফেলে। লাক্ষ্মীর সমস্ত বয়ান শুনে জজ পরবর্তী শুনানিতে কর্পোরেট সেই মহিলা রাধাকে উপস্থিত থাকতে বলে। এরপর রেন্ডি সকল কথা রাধাকে জানায়। রাধা তাদেরকে বলে, আমি বলেছিলাম না এসবে যেন আমার নাম কখনোই না আসে, আর ওই মেয়ের যত টাকা চাই তাকে তা দিয়ে দাও। এরপর দেখা যায় রেন্ডি সেই আশ্রমে আসে এবং লাক্ষ্মীর সাথে দেখা করে। লাক্ষ্মীর হাত ধরে রেন্ডি ক্ষমা চায়, আরো অনেক কান্নাকাটি করে তার থেকে সবকিছু লুকাতে বলে। কিন্তু লাক্ষ্মী তার অভিনয়টা বুঝে ফেলে, তাই সে তার হাত ধরে সেখান থেকে চলে যায়। রেন্ডি ফোন করে সবকিছুই রাধাকে জানিয়ে দেয় আর সে তাকে বলে, দেখুন আপনি কিছু করতে পারবেন কিনা। ওই দিন রাতে আম্মা লাক্ষ্মীর সাথে দেখা করতে আসে। এই ডাক্তারটি লাক্ষ্মীকে ইনজেকশন দিতে এসেছিল তার ব্যাপারে আম্মা তাকে সবকিছুই জানিয়ে দেয়। পরে শুনানিতে অবিনাশ সেই ডাক্তারটিকে সাক্ষী হিসেবে ডাকে। এরপর ডাক্তারকে কাঠগড়ায় তোলা হয়। তাকে অবিনাশ জিজ্ঞেস করে, আপনি লাক্ষ্মীকে কোন ধরনের ইনজেকশন দিয়েছিলেন? সে বলে, আমি তাকে স্ট্রোজেন ইনজেকশন দিয়েছিলাম, আর এই ইনজেকশন মূলত অপ্রাপ্ত বয়সের মেয়েদেরকে মহিলাতে রূপান্তরিত করতে খুব দ্রুত সাহায্য করে। অবিনাশ তাকে তখনই জিজ্ঞেস করে, এই কাজ করতে আপনাকে কে বলেছিল? তখন সে জানায়, আমি রেন্ডির কথাই এসব করেছি। অবিনাশ তাকে আরো প্রশ্ন করে, আপনি রেন্ডির কোন কোন চিকিৎসা করেছিলেন? তখন ডাক্তার জানায়, আমি রেন্ডির এইডস রোগের চিকিৎসা করেছিলাম। অবিনাশ বলে, এইডস রোগের সাথে রেন্ডির কোন কি সম্পর্ক? ডাক্তার তখন জানায়, মূলত ধারণা করা হয় এই রোগে মূলত কোনো কুমারী মেয়ের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হলে খুব দ্রুত এটা মানুষের শরীরে ছড়াতে পারে। আর এই সমস্ত কথা শুনে ফাইনালি শুনানিতে জজ তার রায় জানিয়ে দেয় এবং দোষীদের 10 বছরের জেল দিয়ে দেয়। আর লাক্ষ্মীকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়। আরো বলা হয় ধর্মবিলাস বিক্রি করে সেই টাকাগুলো মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে। জর্জের এই রায় শুনে সকল মেয়েরা খুশি হয়ে যায়। মুভি শেষে দেখা যায় লাক্ষ্মীকে সাংবাদিকরা বলছে, তুমি তো আমাদের আইডল হয়ে গেছো। এখানে লাক্ষ্মী এই কথা শুনে অনেক খুশি হয়ে যায় আর তার একটা মুচকি হাসির মাধ্যমে এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। এই পৃথিবীতে লাক্ষ্মীর মতো আরো অনেক শিশু আছে যারা এখনো মুক্তির অপেক্ষায়। আমরা যদি সচেতন হই, যদি নিজেদের অবস্থান থেকে কিছু করি, তবে হয়তো এই দুঃস্বপ্নগুলো একদিন থেমে যাবে। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো, শেয়ার করে সচেতনতার এই বার্তাটিকে ছড়িয়ে দাও। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থেকো, নিরাপদ থেকো।